থাকি শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। না, এটা কবিতার লাইন। এখন অন্ধকার নয়, আলো আছে, আর মুখোমুখি শুধু বনলতা সেন নেই। আমার অনেক বন্ধু আছে, সেটা আমি বুঝতে পারছি। আর সেই জন্যই নিয়ে এসেছি আরেকটি নতুন গল্প আপনাদের সঙ্গে বসে বলবো এবং শুনবো বলে। আজ আমি বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট বকুলপুরের যাত্রী। ছোট বকুলপুরের যাত্রী বাংলা সাহিত্যের একটি সম্পদ, একথা আমরা সকলেই জানি। আর হয়তো সেই জন্যই গল্পটা বলার লোভ আমিও সামলাতে পারলাম না। ছোট বকুলপুরের যাত্রী গল্পটা শুরু একটা স্টেশন আর একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে। সন্ধে নেমেছে, একটা নির্দিষ্ট সময়ে ট্রেন এসে পৌঁছনোর কথা। ট্রেনটা একটু দেরিতে পৌঁছলো। অন্যান্য দিন এই সময় ট্রেন আসুক কিংবা না আসুক, ট্রেন ধরার জন্য মানুষের ভিড় একেবারে উপচে থাকে, কিন্তু সেদিন প্ল্যাটফর্মে সেরকম ভিড় ছিল না। বিশেষ করে ট্রেন যখন ঢুকছে তখন গমগম করে হয়তো লোক নামছে, তবে নামার পরে প্রত্যেকের মধ্যে একটা অস্বাভাবিক রকমের ব্যস্ততা ছিল। কোনো মতেই যেন তারা এই প্ল্যাটফর্মটি ছেড়ে, স্টেশন চত্বরটি ছেড়ে বাইরে বেরিয়ে যেতে পারলেই বাঁচে। আবার স্টেশনের লাগোয়া যে রাস্তা, যে রাস্তাটি অন্যান্য দিন একেবারে জনবহুল হয়ে থাকতো, মানুষ যখন ফিরত কিংবা স্টেশনে আসতো তখন তারা নিজেদের মধ্যে গল্পগুজব করত, চেনা জানাদের সাথে তারা সৌজন্যমূলক আলাপচারিতায় মেতে থাকতো। আজকে কারুর মধ্যে সেরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে না। তার কারণ স্টেশনটাকে দখল করে রেখেছে একদল সেপাই। আগের দিন এই স্টেশন লাগোয়া একটা কারখানা আছে, সেই কারখানার 3 জন নেতাকে পুলিশ ট্রেনে করে অন্য জায়গায় চালান করে দেবে বলে এনেছিল। আর সেই 3 জন নেতাকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে দলীয় কর্মী এসে এখানে হাজির হয়। পুলিশের সঙ্গে প্রথমে বচসা, ধস্তাধস্তি, শেষে গুলি বিনিময় ঘটে। সেই থেকে এই স্টেশনটি দখল নিয়েছে সিপাহীরা। আর সাধারণ মানুষ তাদের দেখে প্রবল আতঙ্কে যে যেখানে পারছে নিরাপদ দূরত্বে পালিয়ে যাওয়ার জন্য একেবারে হাঁসফাঁস করছে। তাই ট্রেন ঢুকলো, গমগম করে লোক নামলো, কিন্তু কয়েকটা মুহূর্ত মাত্র লাগলো স্টেশনটা ফাঁকা হয়ে যেতে। এই স্টেশনের লাগোয়া যে রাস্তার পাশেই রয়েছিল মোড়ের কাছে একটা চায়ের দোকান। সেই চায়ের দোকানটা অন্যান্য দিন একেবারে লোকে লোকারণ্য হয়ে থাকে, আজ কিন্তু শূন্য। আর রাস্তার উপরেই রয়েছে একটা বিরাট বটগাছ। সেই বটগাছের তলায় কয়েকজন চাষি সবজি নিয়ে বসেছে। তারা কিন্তু নিয়মিতই বসে। তো অন্যান্য দিন যখন ট্রেন থেকে নেমে বাড়ি ফিরত মানুষজন, তখন তাদের কাছে শাকসবজির দরদাম করত, কিনত। আজ কারুর সেই জিনিস কেনা তো দূরের কথা, দাম পর্যন্ত জিজ্ঞেস করার জন্য এতটুকু ফুরসত নেই। প্রত্যেকে যেন প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। এই ট্রেন থেকেই নামলো দিবাকর আর আন্না। দিবাকর এই ব্যাপারটা যে জানে না তেমন নয়, তার কাছে স্টেশনের এরকম ছবি একেবারে ম্যাজিকের মতো নয়। সে এটা সম্পর্কে আগেও জেনেছে। তবু সে আন্নাকে একবার চাপা গলায় জিজ্ঞেস করলো, কিরে, দেখলি ব্যাপারটা? আন্নার কোলে একটা বাচ্চা ছিল। আন্না সেও কিন্তু চাপা গলায় উত্তর দিল বটে, তবে বেশ ঝাঁঝিয়ে উঠল। দেখবো আবার কি? দেখার কি আছে? হাঙ্গামা হয়েছে, পাহারা বসেছে, নয়তো কি থিয়েটার হচ্ছে নাকি যে হাবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে? চলো এখান থেকে তাড়াতাড়ি। দিবাকর আর কথা বাড়ালো না। আন্নার কথা শুনে তার পেছন পেছন সেও খুব দ্রুত প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসছে। আর চোখে দিবাকর দেখল কয়েকজন সেপাই তাদেরকে বেশ ভালো করে নজর করছে। শুধু তাদের নয়, অন্যান্য বেশ কিছুজন যাত্রীকে তারা নজর করছে। কাউকে যাদের তাদের মনে হচ্ছে ডেকে নামধাম জিজ্ঞেস করছে, আবার কাউকে কিছুই জিজ্ঞেস করছে না। এরকম একটা পরিস্থিতি। তখন দিবাকর আন্নার সাথে বেরিয়ে আসছে। এইরকম একটা সময়ে ওই খদ্দর পরা একটা বেশ ছোকরা বয়সী
একজন সিপাই, সে পান চিবোচ্ছিল, ঠোঁট মুখ একদম পানের রঙে লাল হয়ে আছে। সে তার পানের পিকটা প্যাচ করে ওই স্টেশনের দিকে ছুঁড়ে দিল, ছুঁড়ে দিবাকরকে ডাকলো, এই শোন। দিবাকর দেখলো কিন্তু না দেখার ভান করলো, শুনলো কিন্তু এমন ভান করলো যেন কথাটা তার কানেই ঢোকেনি। সে পুঁটলিটা বগলে চেপে দড়ি বাঁধা একটা হাঁড়ি ঝুলিয়ে নিয়ে হাতে আন্নাকে সঙ্গে নিয়ে গুটি গুটি করে বাইরে বেরিয়ে আসছিল। তখন তিনজন তার সামনে এসে দাঁড়ালো, দিয়ে তাকে জিজ্ঞেস করলো, টিকিট আছে? আছে বলেই শার্টের বুক পকেট থেকে দিবাকর দুখানা টিকিট বার করে ওই সিপাহীদের কাছে মেলে ধরল। তাদের একজন তখন ওকে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? দিবাকর বলল যে আগে ছোট বকুলপুর। শুনে তারা যেন একটু চমকে গেল, বিশেষ করে সে পানখোর ছোকরা যে একদম পান চিবিয়েই যাচ্ছিল, সে প্যাচ করে জমানো থুতুটা আবার ওই প্ল্যাটফর্মের দিকে ছুঁড়ে দিল। বিশেষ করে যেখানে কাল রাতে ওই রক্ত লেগেছিল, ধস্তাধস্তি মারামারির যে রক্ত, সেই রক্তের পাশে সে তার লাল রঙের পিকটা ছুঁড়ে ফেলল। ছুঁড়ে আবার জিজ্ঞেস করল যে সে কি, ওখানে কাল কি হয়েছে জানিস, খবর রাখিস? কথার মাঝে দিবাকরও পকেট থেকে ঠোঙায় করে মুড়ে রাখা একটা পান বার করে সে মুখের মধ্যে ভরে নিল। দিবাকর পান খেতে খুব ভালোবাসে। তার মনে হলো যে একজন সিপাহী বলে সে পান চিবোচ্ছে আর আমাকে দেখাচ্ছে, কিংবা হয়তো তার পান খাওয়ার কথা মনেই পড়ে গেল। পান খাওয়া দেখে মোটের উপর সে কাগজের ঠোঙা থেকে একটা পান বার করে চিবোতে চিবোতেই বলল, ছোট বকুলপুরে যখন তাকে জিজ্ঞেস করলো, তুই জানিস ওখানে কি হয়েছে? তখন সে খুব নির্লিপ্তভাবে বলল, খবর জেনেছি বাবু, আত্মীয় কুটুম আছে সেথা, খবর নিতে এসেছি, তারা বেঁচে আছে না স্বাধীন হয়েছেন। লোকটা বলল, ও বাবা, তোমার দেখি চ্যাটাং চ্যাটাং কথা। দিবাকর এত সহজে পিছু হটবার লোক নয়। সে আরো শান্ত গলায় বলল যে, বাবু আমরা গরিব মানুষ, কথা কোথা বাবু বলুন। বলে বাইরে বেরিয়ে এলো। সে জানে টিকিট দেখানো তার হয়ে গেছে, সুতরাং পুলিশ তাকে আর আটকাবে না। সে বাইরে বেরিয়ে এলো, কারণ ছোট বকুলপুরের পৌঁছতে হবে তাকে। সন্ধে নেমে গেছে, সন্ধে পেরিয়ে যাচ্ছে, তার সাথে আন্না আছে, বাচ্চা আছে। সে বাইরে বেরিয়ে এলো ফাঁকা শুনশান রাস্তায়। তবে অন্যদিন এখানে দুটো জীর্ণ হলেও কিন্তু ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকে। আজ দেখলো গাড়ি দুটো পড়ে আছে, তবে ঘোড়াও নেই আর তাদের মালিকও নেই। আর অনেকটা দূরে তাকিয়ে এসে দেখতে পেল একটা গরুর গাড়ি, তার গরু নেই, গাড়িটা মুখ থুবড়ে পড়ে আছে। আন্নাকে নিয়ে দিবাকর ওই ঘোড়ার গাড়িগুলোর কাছে এসে দাঁড়ালো। সে যখন এসে দাঁড়ালো এবং জিজ্ঞেস করল, গাড়োয়ান কই হে? এই ডাকটা শুনে কিছুক্ষণের মধ্যে দুইটি ঘোড়ার গাড়ির গাড়োয়ান দুজনেই কিন্তু প্রায় একসাথে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো তারা, কোথায় যাবে? দিবাকর বলল, ছোট বকুলপুর। শুনে কিন্তু দুজনেই একদম থম মেরে গেল। তারপর দুজনেই ঘাড় নাড়ল। ওরে বাবা, রাত্রিবেলা ছোট বকুলপুরে কে যাবে? সেখানে একদম সেনা পুলিশ সব গ্রাম ঘিরে রেখেছে, এখনো রীতিমতো লড়াই চলছে, আমরা ওদিকে যাব না। তখন দিবাকর সেই রাস্তাটার দিকে তাকালো, যে রাস্তাটা দিয়ে ছোট বকুলপুরে যাওয়া যায়। রাস্তাটা কিছু দূর গিয়ে একটা বাঁক নিয়েছে, কিন্তু এখান থেকে তাকালে সে বাঁকটা অতটাও চোখে পড়ছে না। তার মনে হচ্ছে যেন হঠাৎ দিবাকরের মনে হলো যে এই যে অন্ধকার নেমেছে, এই অন্ধকারের মধ্যেই যেন দিবাকরের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা, সে যে বকুলপুরে যেতে চাইছে, সেই ছোট বকুলপুরে যাওয়ার রাস্তাটা যেন অন্ধকারের মধ্যে হারিয়ে গেছে। আন্না দেখলো দিবাকর কোনো মতে এদের রাজি করাতে পারছে না। বাম হাতে সে নিজের কোলের বাচ্চাটাকে সামলে নিয়ে ডান হাতে
দিবাকরকে একটুখানি ঠেলে সরিয়ে দিল, দিয়ে নিজে এগিয়ে এসে দায়িত্ব নিল। তারপর সে গাড়োয়ানদের বলল, আচ্ছা বেশ, ওখান পর্যন্ত নালে নাই বা গেলে, কিন্তু কিছুটা অন্তত নিয়ে চলো। দেখো, বাচ্চা নিয়ে আমি মেয়ে মানুষ যেতে পারবো, আর তোমরা গাড়ির গাড়োয়ান হয়ে যেতে পারবে না। এদের মধ্যে যে দুজন ছিল, একজনের নাম ছিল রাম, আর একজনের নাম গগন। রামের একটু বয়স বেশি, তা সে তো অল্পেই ভয় পায়, সে কিছুতেই রাজি হলো না। কিন্তু গগন ঘোষ আন্নার এই আকুলি বিকুলির কাছে একটু গলে বলল, ঠিক আছে, কমলতলার সীমানা পর্যন্ত যেতে পারি, তারপরে কিন্তু আর যাব না। আন্না দেখল নাই মামার চেয়ে কানা মামা ভালো। পুরোটা হাঁটতে গেলে প্রায় 1.5-2 ক্রোশ হাঁটতে হবে, তার থেকে এই ভালো, কমলতলা থেকে 1/2 মাইলটাক রাস্তা ওটুকু সে হেঁটে ঠিক ম্যানেজ করে নেবে। তার সে রাজি হলো, আর গগন যেই গাড়িতে বলদ জুড়ে দিল, আন্না উঠে বসলো, দিবাকরও বসলো তার পাশে। গগন গাড়ি ছেড়ে দিতেই আন্নার যেন মনটা খানিকটা হালকা হলো। সে একেবারে শুরু থেকেই গগনের সঙ্গে গল্প জুড়ে দিল। সে একটা ব্যাপারে খুব নিশ্চিত ছিল যে যতক্ষণ না গ্রামে পৌঁছচ্ছে দূর থেকে, সে কিন্তু বাবা কিংবা ভাই সত্যিকারের কেমন আছে সেই খবরটা সে কারোর থেকে পাবে না। তবে এই ছোট বকুলপুর, সেখানকার আর চারপাশের আরও 5টা গ্রাম, সেখানকার পরিস্থিতি কেমন সেই খবরটা যে গগন দিতে পারবে আন্না সেটা কিন্তু বুঝতে পেরেছিল। তা গগনও বেশ বাচাল স্বভাবের, সেও যদি কথা শুরু করে এত সহজে কিন্তু থামে না। তাই আন্না একটার পর একটা প্রশ্ন করছে, আর গগন একটার পর একটা উত্তর দিয়েই যাচ্ছে। তা আন্না জিজ্ঞেস করলো যে এই যে এরকম একটা তছনছ পরিস্থিতি তৈরি হয়েছে, এতে গ্রামটা কি সত্যিই শেষ হয়ে গেছে, আর কি কেউ নেই? খুব উদ্বিগ্ন হয়ে উঠেছিল আন্না। তো গগন তাকে আশ্বস্ত করে বলল যে ব্যাপারটা ঠিক যেমনটা ভাবছো অতটাও কিন্তু গুরুতর নয়। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, গোড়ার দিকে খুব অত্যাচার করেছিল গ্রামবাসীদের ওপরে ওরা, তবে খুব অল্প সময়ের মধ্যে গ্রামবাসীরা কিন্তু খুব প্রতিবদ্ধ হয়ে গেছে। এমনভাবে তারা জেঁকে বসেছে যে চৌধুরী কিংবা ঘোষীদের কোনো লোক 2 ডজনের কম রাইফেল নিয়ে তাদের ভেতরে ঢোকার সাহসই দেখায় না। তো গগন যাচ্ছে, একবার গরুর লেজ মুলে দিচ্ছে, একবার কখনো বা গরুকে তাড়ানোর জন্য মুখে আওয়াজ করছে। করতে 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 সে মাঝে মাঝে কিন্তু একটু একটু করে সব গল্পগুলো বলে যাচ্ছে। গল্প বলতে বলতে সে আবার এও যোগ করে দিল যে তার মতে কলিযুগ সত্যিই এবার শেষ হতে চলেছে। ওই গগনের প্রজন্মের লোকেরা কলিযুগ শেষ করবে এবং তাদের পরের প্রজন্মের ছেলেমেয়েরা তারা সত্যযুগ শুরু করবে। তার কারণ গগন বুঝতে পেরেছে যে তারা খুব পাপী লোক, তাই তারা খুব দ্রুত এইভাবে মারপিট করে করে মরে যাবে, তখন তাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, সত্যযুগ পালন করবে, সত্যযুগের যুগধর্ম তারা খুব অক্ষরে অক্ষরে মেনে চলবে। এই যে তারা রাস্তাটা দিয়ে যাচ্ছিল, রাস্তার দুদিকে কিন্তু ফাঁকা ছিল না, খুব বড় বড় গ্রাম ছিল আর বেশ ঘন বসতি। অন্য সময় হলে এই রাস্তায় লোক চলাচল করে, অনেক টর্চের আলো থাকে, মাঝে মাঝে কয়েকজন মিলে দল বেঁধে তারা আবার গল্পগাছাও করত। কিন্তু এখন সেই পরিস্থিতিটা কল্পনাও করা যাবে না, এমন একটা অবস্থা। তো তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে টর্চের আলো এসে পড়ছে গাড়িতে, আর গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্নও আসছে, কে যায়, কোথায় যাবে? গগন তখন জবাব দেয়, আগে এই স্টেশনে ট্রেনের মেয়ে ছেলে কমলতলি যাবে। তো হয়ে গেল, এগোচ্ছে। কিন্তু ওই যে যারা প্রশ্ন করেছিল তাদের তীক্ষ্ণ টর্চের আলো যেন আন্নার গায়ে একদম চেপে বসে আছে। সত্যি যে স্টেশন থেকে আসছে যাত্রী, এবং সেই যাত্রী দলের মধ্যে যে মেয়ে ছেলেই আসল প্রাণ, সেজন্য টর্চের আলো যেন মেয়ে ছেলের গা থেকে সরতেই চায় না। আর রাস্তা দীর্ঘ হোক, রাস্তায় যতই গ্রাম থাক যাই থাক, যেহেতু রাস্তা খুব শুনশান, সেহেতু রাস্তা দিয়ে এমনিই যেতে যেন গা ছমছম করে ওঠে। আর অন্ধকারে
তো একদম নির্জন হয়ে গেছিল রাস্তাঘাট, তাই এদের গাড়ির চাকার শব্দ আর গগন যেভাবে গরুকে হেট হেট করছিল মাঝে মাঝে, তার মুখের শব্দটা এত তীক্ষ্ণ, এত প্রবল লাগছিল, যেন মনে হচ্ছিল অন্ধকার চিরে ওই একটা শব্দই ক্রমশ জেগে উঠছে, আর সেই শব্দের মধ্য দিয়ে যেন যাত্রা করছে দিবাকর, আন্না, আন্নার ছোট পুত্র আর গগন। তো কিছুটা দূর এগিয়ে যখন কমলতলায় চলে এলো, তখন গগন চোখ তুলে খানিকটা মাথা চুলকে নিল। চুলকে নিয়ে দিবাকরের উদ্দেশ্যে বলল, যাব নাকি এগিয়ে ছোট বকুলপুর পর্যন্ত? গগন এমনভাবে অনুমতি চাইছিল যেন সেই যেতে চেয়েছিল, আর দিবাকরেরা তাকে বারণ করেছে, দিয়ে বলেছে তুমি আধ ক্রোশ আগে আমাদের নামিয়ে দিও। যখন দিবাকর অবাক হয়েছে তার এই প্রশ্নে এবং একটা প্রবল রকমের সম্মতি আছে ধরে নিয়ে, গগন আরও বেশি করে যেন দরদ আদায় করার জন্য বলল, মাঝ রাস্তায় কেমন করে নামিয়ে দিই বলো? হ্যাঁ, মেয়ে ছেলে নিয়ে যাচ্ছ, শত হোক। আন্না তো একেবারে এ কথা শুনে গদগদ হয়ে খুশি। এইরকম অন্ধকার নির্জন পরিবেশ একটা বাচ্চা বগলে করে নিয়ে একা একা দিবাকর ছিল, কিন্তু দিবাকর তো এই গ্রামের জামাই, তো এই পরিস্থিতিতে পথ হেঁটে যাওয়া আধক্রোশ অন্ধকার হাতড়ে, সেটা তো আর কম কিছু ভয় বা কম কিছু দুশ্চিন্তার বিষয় নয়। তাই আন্না যখন শুনল যে গগন নিজের থেকেই যেতে রাজি হয়েছে, তখন সে বলল যে বাবা, ভগবান যদি এক চোখা কানা না হতেন তাহলে তোমার নতুন গাড়ি হতো, তোমার জোয়ান বলদ হতো। মানে সে যেন গগনকে এসব কিছু পাওয়ার আশীর্বাদই করলো। গাড়ি এগিয়ে চলেছে, তো অল্পই যেহেতু রাস্তা বাকি ছিল, অল্পক্ষণের মধ্যে তারা ছোট বকুলপুরের গ্রামের প্রান্ত একেবারে ছুঁয়ে ফেলল। যেই তারা ছোট বকুলপুরের গ্রামের প্রান্ত ছুঁয়েছে, অমনি খুব প্রবল তিনটে টর্চের আলো গরুর গাড়িতে এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে কিছু হাঁকডাকও শোনা গেল। এটা খুব স্পষ্ট যে যে সমস্ত ছেলেদের, যে সমস্ত ছোকরারা, গ্রামের ছোকরারা এই ছোট বকুলপুরের সীমানা পাহারা দিচ্ছিল, তারা বেশ ভালো রকমের সক্রিয় ছিল। সহজে কাউকে তারা পাচ্ছিলও না। এই যে এত টানা পাহারা দেওয়ার পর এই প্রথম একটা অজানা গাড়ি দেখতে পেল, আর প্রথম সেখান থেকে অচেনা সওয়ার আছে এটা অনুমান করলো বা বুঝতে পারলো, তখন তারা প্রথমে 3-4 জন এগিয়ে এলো। 3-4 জন এগিয়ে এসে তাদের জিজ্ঞেস করলো যে তোমরা কি, কেন এসেছো? তখন গগন বলল যে কেউ নেই, একজন মাত্র পুরুষ আছে, একটি মেয়ে মানুষ এবং একটি বাচ্চা, ওদের তোমরা ভয় পেও না। তো তারা বোঝাচ্ছে, গগন তাদের বোঝাচ্ছে ঠিকই, কিন্তু সে বোঝানোর মাঝেই দেখতে দেখতে 1-2 জন করে আরও বাড়তে শুরু করলো, দিয়ে প্রায় 8-10 জনের একটা দল তৈরি হয়ে গেল। তাদের যে একদম মাঝে থাকা মাঝবয়সী মোটা একটা লোক, সে মনে হচ্ছে দলপতি, তার রকম সকম দেখে মনে হয়। সে খুব গম্ভীর গলায় বলল, কোথা থেকে আসছো? গগন বলে, স্টেশনের প্যাসেঞ্জার আজ্ঞা। তখন সে লোকটা ঝাঁঝিয়ে উঠল, শাট আপ, তোকে কে জিজ্ঞেস করেছে? আমি জিজ্ঞেস করছি ওকে। দিবাকরের দিকে আঙুল দেখালো। তোমার নাম? দিবাকর খুব কাঁচুমাচু হয়ে বলল, মোর নাম দিবাকর দাস। বাপের নাম? কোথায় থাকো, কি করো, এদিকে এসেছো কেন? এতগুলো প্রশ্নের গুছিয়ে উত্তর দিচ্ছিল দিবাকর। বাপের নাম মনোহর দাস, তিনি স্বর্গে গেছেন, তিপান্তরের মন্বন্তরে। তা দিবাকর আরও জানালো যে রোগ ব্যারাম কিছু হয়নি, না খেতে পেয়ে উপোস দিয়ে মৃত্যু। হাওড়ায় থাকে দিবাকর, কারখানায় মজুরি করে, মজুর খাটে কারখানায়। এখানে এত সব হাঙ্গামা হয়েছে এটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বউ খুব কান্নাকাটি করছে, কারণ তার বাপ ভাই সব এই গ্রামে থাকে, আদৌ তারা বেঁচে আছে কিনা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য সে খুব কান্নাকাটি করছে। আর দিবাকর যেহেতু খুব নিরীহ ছেলে, তাই সে বউকে শান্ত করার জন্য শ্বশুরবাড়ির কি ব্যাপার সে দেখতে এসেছে। তার আসার কারণটা খুব স্পষ্ট করে সে জানিয়ে দিল।
কিন্তু দিবাকর যে এই ব্যাপারটা জানালো সেটা সে মুখে জানিয়েছিল। তার মধ্যে এই ব্যাপারটা জানাতে জানাতে সে যদি 4টে অঙ্গভঙ্গি করত, দলপতির পায়ে ধরত, কিংবা সে যদি আছাড় খেত এই মিঠো রাস্তার মধ্যে ধুলোর মধ্যে পড়ে, তাহলে হয়তো তাকে তারা ক্ষমা করে দিলেও দিতে পারত। কিন্তু দিবাকর যেভাবে শটান হয়ে দাঁড়িয়ে একেবারে টকস টকস করে উত্তর দিচ্ছিল, সেটা তাদের খুব একটা পছন্দ হলো না। তারা দিবাকরকে আরও প্রশ্নবাণে বিদ্ধ করে তারা প্রমাণ করতে চাইল যে দিবাকর আসলে বাইরে থেকে আসা কোনো এক ফন্দিবাজ, তার বদ মতলববাজ, তার কোনো নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। সেটা তারা প্রমাণ করার জন্য ওই দলপতি যেন বিশেষ করে উঠে পড়ে লাগলো। তা জিজ্ঞেস করলো, পুঁটুলিতে কি আছে? বোমা বন্দুক? আগে না, কাঁথা কাপড়। তুমি যে সত্যি দিবাকর দাস, মজুর খাটো, শ্বশুর বাড়ি আসছো, কোনো বদমতলব নেই, তার প্রমাণ দিতে পারো? দিবাকর তার নিজের ভঙ্গিমায় তখন উত্তর দিল, কি প্রমাণ দেব বলেন? সাক্ষী প্রমাণ তো সাথে আনিনি। এদের দলে ছিল একটি 16-17 বছরের ছেলে, ছোট ছেলে। দলের আর 5 জনের সঙ্গে পড়ে সে এখানে পাহারা দিতে এসেছে। কিন্তু যখন এই উত্তরটা দিল দিবাকর, তখন সে খিলখিলিয়ে হেসে উঠল। আর তখন ওই থলথলে চেহারার প্রৌঢ় বয়সী লোকটি তাকে খুব ধমক দিল। তারপর তার যখন এরকম একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, তখন আন্না বলল, গায়ের চাষাপাড়ায় 10টা লোক ডেকে পাঠাও না, বাবুরা মুখে 2-4 জন চিনবেই, গায়ের মেয়ে আমি। সে তো চিনবে, না চিনলেও চিনবে। তখন খেঁকিয়ে উঠল ওই বদ থলথলে রকমের দেখতে লোকটা, ওদের সঙ্গে তুমি যোগ সাজস করেছ, আর ওরা তোমাকে চিনবে না? আন্না তখন দিবাকরের কানে কানে একদম কাছে এসে বলছে, দেখো এরা না গায়ের লোককে পর্যন্ত ডাকতে ভয় পাচ্ছে, এটা কি তুমি বুঝতে পারছো? কিন্তু এই যে আন্না তার বরের কানে এসে চুপি চুপি ফিস ফিস করে কথা বলছে, সেটা ওই থলথলে লোকটির পছন্দ হলো না। সে তখন বলল, এই কানে কানে কি কথা হচ্ছে? চুপি চুপি সলা পরামর্শ চলবে না, খবরদার বলে দিচ্ছি। গায়ে যাওয়া কি বারণ বাবু? 144 রটিয়েছ? দিবাকর খুব সরল মনে প্রশ্নটা করল। কদম ছাটা চুল, লম্বা মাথা, পাঞ্জাবি গায়ে একটা বখাটে চেহারার ছোঁড়া ওখানে দাঁড়িয়েছিল। সে বলল, বারণ কেন? বারণ নেই। তোমরা কে কি মতলবে এসেছো সেটা পরিষ্কার করে জানালেই আমরা তোমাদের যেতে দেব। তোমাদের আটকে রেখে খামোখা আমাদের লাভটা কি? তখন দিবাকর নিজেই বলল, দেখো আমি তো জানি না কিভাবে সেটা প্রমাণ করব, তোমরাই একটা বিহিত করো। তবে আমি এসেছিলাম এইভাবে, এই কারণে সেটা আমি পরিষ্কার করে বললাম। কিন্তু সে এটা বিশ্বাস করলো না, তাকে থামিয়ে দিল, চুপ, তামাশা হচ্ছে না? দিবাকরকে এত ধমকানি দিল যে দিবাকর থেমে গেল। কিন্তু বাচ্চাটা যে ঘুমিয়েছিল সে এই চিৎকারে জেগে একেবারে কুঁকিয়ে কেঁদে উঠল। কোনো মতে তাকে কোলে নিয়ে পেছন ফিরে একটুখানি শান্ত করার চেষ্টা করল আন্না। ঠিক সেই সময়ে তারা, যে গ্রামের লোকেরা ছিল, তারা কিন্তু বেশ খানিকটা বিব্রত বোধ করলো, কারণ জেরা করে এ পর্যন্ত তারা সত্যিকারের সন্দেহজনক কিছুই পায়নি। তবে এরা সত্যি নিরীহ কিনা সেই সম্পর্কে তাদের মন থেকে কিন্তু সংশয় দূর হলো না। যে তাণ্ডবটা ছোট বকুলপুরে কদিন ধরে চলছে, তাদের এটা যে সত্যিকারের কোনো নিরীহ মানুষ তার বউ এবং ছোট বাচ্চাকে নিয়ে সেসব জানা সত্ত্বেও আসতে পারে, এই ব্যাপারটাকেই তারা যেন ঠিক বিশ্বাস করে উঠতে পারল না। তারা কি করলো, তাদের সন্দেহকে আরও বেশি করে, তারা যে সন্দেহ করছে এটা যে একদম পারফেক্ট সন্দেহ, তার মধ্যে যে কোনো খাদ নেই, যেন এরপর সেটাই তারা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো। একজন নিচু গলায় তাদের বলল, নিশ্চয়ই কোনো ডেঞ্জারাস লোক ছদ্মবেশে এসেছে। মানে দিবাকর আর আন্নার আসার সত্যিকারের কারণটাকে তারা মনেই করল না, যে কেউ তার প্রিয়জনের জন্য ভাবতে পারে, কাতর হয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে
আসতে পারে। তারা যে ঝুঁকি নিয়ে এসেছে সেই ঝুঁকিটাকে যেন আরও বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য তারা একের পর এক জেরা করতে লাগলো, অপমান করতে লাগলো, হাসতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো। এইরকমভাবে তারা দিবাকরদের হ্যারাস করতে শুরু করে দিল। তাদের মধ্যে একজন ওই থলথলে স্বভাবের চেহারার যে লোকটি, সে বলল, এই জিনিসপত্র নিয়ে নামো। মানে একটা যেন কাণ্ড না বাঁধাতে পারলে তাদের এই নেতৃত্ব ঠিক তৃপ্ত হচ্ছে না, এভাবে তারা দিবাকরকে জোরপূর্বক নামিয়ে দিল। যেই না টেনে নামাতে গেল, অমনি দিবাকরের সেই যে হাতে ছিল একটা হাঁড়ি, সেই হাঁড়িটা ভেঙে গেল হাত থেকে পড়ে গিয়ে, এবং তাতে যে জল ছিল জলটা ছড়িয়ে পড়ল, আর কিলবিল করল গোটা 6 শিঙি মাছ। দিবাকর গোঁসা হয়ে গেল। দিবাকরের খুব রাগ হলো, বলল, দিলে তো বাবুরা, গরিবের পথ্যির দফা মেরে দিলে তো, রুগী বউটা আমার এখন খাবে কি? তারা তো এই কথা শুনে খুব ঠোঁট বাঁকাতে শুরু করলো। গম্ভীর হয়ে বলল, কারখানায় খেটে খাও বললে না? কুলি মজুরের বউরা কবে থেকে শিং মাছের ঝোল খাচ্ছে? 5-6 টাকা সের শিং মাছের। তো দিবাকরও এত সহজে ছাড়বে না, সে সত্যিটাই বলল, তো শিং মাছ খাওয়া কি মোদের বারণ নাকি বাবু? কিন্তু এই যে সে ফোড়নটা কাটলো, এটাতে ওই লোক দুটো খুব অপমানিত হলো। অপমানিত হয়ে বলল, শাট আপ বেয়াদব। তারপর তারা নির্দেশ দিল, এই পোঁটলাটা খুলে তন্ন তন্ন করে খোঁজতো, দেখ কি আছে। কিছু যে নেই এটা দেখার পরেও যেন তারা ঠিক নিজেকে বিশ্বাস করতে পারছিল না। একটা কিছু আছে, এই কথাটা প্রমাণ তারা যেন করবেই, এটার জন্য তাদের মন যেন একদম উদ্গ্রীব হয়ে গেছিল। কিন্তু পুঁটুলির মধ্যে তো কিছু ছিল না, শুধু বাচ্চাটার কাপড় ছিল, কাঁথা ছিল, আর বাচ্চাটা মাঝ রাস্তায় দুবার পায়খানা করেছে, সেই ন্যাকড়াগুলো কোথায় রাখবে? দলা পাকিয়ে পুঁটুলির মধ্যে ভরে দিয়েছিল আন্না। জানে ঘরে গিয়ে এগুলো ধোবে টোবে পরিষ্কার করবে, কিন্তু ঘাঁটতে গিয়ে যারা ঘেঁটেছিল তাদের হাতে ওই বাচ্চাটার পায়খানাও লাগলো, গন্ধও লাগলো। তখন তাদের রাগ একেবারে মাথায় চড়ে গেল। তারপর এই তরল পদার্থ খানিকটা তাদের পায়ে ছিটকলো, কারণ তারা পুঁটুলিটাকে বলের মতন লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল। গাড়িতে যে বিচালিগুলো পাতা থাকে গরুর গাড়িতে, সেটাকেও পর্যন্ত ছাড়লো না, সমস্ত কিছু তুলে একেবারে তছনছ করে ফেললো। তারা আসলে এটাই প্রমাণ করতে চাইল দিবাকরের কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে, সে এখানে গ্রামের কারোর সঙ্গে যোগসাজশ রেখেছে, তাই শহর থেকে এসেছে। তো দিবাকরের যে পানের নেশা ছিল বলেছিলাম, কাগজের একটা ঠোঙার মধ্যে মুড়ে রেখেছিল পান, পকেটে সিপাহীদের সাথে কথা বলার সময় খেয়েছিল। তখন সেই যে পানের মোড়ক ছিল, কাগজের মোড়কে যে পানটা ছিল, কথা বলতে বলতে সার্চ করতে করতে একজন শার্টের পকেট থেকে সে পানের মোড়কটা বার করলো, করে সে খুব খুশি হলো, বাহ সাজা পান, দে তো একটা। 3টে পান অবশিষ্ট ছিল, তারা 3 জন ওখানে ছিল, ভাগ করে খেয়ে নিল। পান চিবোচ্ছে, চিবোতে চিবোতে তাদের একজন যেন একেবারে বৈদ্যুতিক শক, একটা যেন ইলেকট্রিকের একটা শক লাগলো। তারা কাগজটা ভালো করে মেলে একদম বড় বড় চোখে দেখলো যে হ্যাঁ, যা খুঁজেছিলাম আমরা তাই পেয়েছি, বরং কেঁচো খুঁড়তে গিয়ে যেন তারা কেউটে পেয়ে গেছে। তাতে লেখা ছিল, ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি। এই যে ছোট বকুলপুরের সংগ্রামী বীরদের প্রতি লেখাটা দেখলো, তখন তারা মনে মনে হিসেব করে নিল, নিশ্চয়ই এটা কোনো তাৎপর্যপূর্ণ কোনো একটা বাক্য, এবং এর মধ্যে বিপ্লবকে ভেঙে দেওয়ার, এই যে গ্রামবাসীরা বিপ্লব করছে বা তাদের উপর অত্যাচারকে ঠেকিয়ে রেখেছে, সেই অত্যাচার ঠেকিয়ে রাখার প্রবণতাকে ভেঙে দেওয়ার কোনো একটা ষড়যন্ত্র করছে এই দিবাকর। তারা একটা আবিষ্কার করে ফেলেছে কিছু, সেই উত্তেজনায় একেবারে গলা কখনো কাঁপছে, কখনো বসে যাচ্ছে, কিন্তু তবুও তারা চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে, পাওয়া গেছে, ইস্তাহার পাওয়া গেছে। ইস্তাহার? সবাই একদম থ মেরে গেল, বাকি যারা ছিল। হ্যাঁ, বিপজ্জনক ইস্তাহার, এটা বলল একজন দলের। যদিও দুমড়ে মুচড়ে চুন আর পানের রসে মাখামাখি হয়ে গেছে,
তবু চেষ্টা করলে আগাগোড়া পড়া যায়, পড়তে পড়তে চোখও কপালে উঠে যাবে। সে এটাই ব্যাখ্যা করে দিল। তবু দিবাকররা তারা কিন্তু নিজেদের একদম শক্ত রাখার চেষ্টা করল। কিন্তু দলের এই যে এতগুলো মানুষের জেরা তাদেরকে জর্জরিত করে ফেলল। তারা যেন যা খুঁজছিল তাই পেয়ে গেছে। সেই অমূল্য রতন পেয়ে মানুষ যেভাবে একেবারে শূন্যে লাভ দেয়, তারাও যেন শূন্যে লাভ দিয়ে বলল যে আমাদের সংশয় সন্দেহ যে মন গড়া নয়, তার একটা অকাট্য প্রমাণ আমরা পেয়েছি এবং সেটা আমাদের হাতের মুঠোয়। এবার সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। মানে দিবাকরকে তারা ধরবে, দিবাকরের কপালে কি আছে সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারছি। দিবাকরকে তারা একদম চেপে ধরল। বল, এই ইস্তাহার পেয়েছিস কোথায়? প্রশ্নটা যেন খুব একটা সুস্বাদু কিছু তারা জিজ্ঞেস করছে বা ভাগ করে নিতে চাইছে তাদের জীবের মধ্যে। এভাবে যেন প্রশ্নটাকে লালা মাখিয়ে 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 উচ্চারণ করলো লোকগুলো। ইস্তাহার? ইস্তাহারের তো কিছু জানি না। 4 পয়সার পান কিনেছিলাম, পানওয়ালা ও কাগজটায় জড়িয়ে দিল। দিবাকর একদম সহজ সরলভাবে সত্যিটা জানিয়ে দিল। কিন্তু এরা তো বিশ্বাস করবে না। পানওয়ালা জড়িয়ে দিল না তুমি ভেবেচিন্তে ইস্তাহারটাতে পান জড়িয়ে নিলে? কি ভেবেছিলে আমরা টেরও পাবো না? তখন দিবাকর বলল, না তা কেন করতে যাব? কিন্তু এরা তাকে এবার আরো গভীরতর প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছিল। আর ঢং করো না, এবার আসল নাম বলো দেখি।